ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেন অ্যাগোরাফোবিয়া নিয়ে কথা বলার জন্য। আমি আজকে ভিডিওটি সেই উদ্দেশ্যে করেছি। মোটামুটি প্র্যাকটিক্যাল যে ভিডিওগুলো সেভাবেই আমি করার চেষ্টা করব। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি মনে করেন ভিডিওটি ইফেক্টিভ তাহলে সাবস্ক্রাইব করবেন এবং এটি আপনাদের সেভ করে রাখবেন। পরবর্তীতে এটা আপনাদেরকে হেল্প করবে। অনেকে রিকোয়েস্টও করেছেন যে আমার এই বিষয়ে আমি জানতে চাই, আরও ভিডিও চাই। সো ওই জায়গাটাতে আমি বলবো যে অনেক সময় হয় কি আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো সরাসরি বা সম্পূর্ণটাই আমি আসলে ফিডব্যাক দিতে পারি না বা আপনার কমেন্টের যে রিপ্লাই সেটা দিতে পারি না। আবার অনেকেই বলেন যে মানে আমার পার্সোনাল যে নাম্বারটি চান, আসলে এটাও আমার কাছে একটা হ্যাসেল অনেক ক্ষেত্রে হয়। কারণ না হচ্ছে যে আমার প্রতিদিনের কাজগুলো করে তারপর দেখা যায় যে অনেকে ফোন দেন, সেটা আমার ক্ষেত্রে আমি যদি আমার ঘুম বা অন্য জিনিস ঠিক মতো না হয় আমি কিন্তু আপনাদেরকে সার্ভিসটাও খুব ভালোভাবে দিতে পারবো না। আসলে স্বাভাবিকভাবে আমরা যারা সাইকোলজিস্ট আছি তারা কিন্তু বাংলাদেশে কম আছে। সো ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে আমি বলবো যে কোনো বিষয়ে আপনার কমেন্টে জানাবেন, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করব। তো বাইরে যেতে ভয় হয় এর কারণ কি ও চিকিৎসা সেই বিষয় নিয়ে কথা বলবো। আসলে দেখা যায় যে বিষয়গুলো একই রকমভাবে আসে। সবচেয়ে ভালো হয় প্রফেশনাল কোনো কারো কাছে গেলে আপনি যদি 3টা 5টা বা 7টা সেশন নেন তাহলে এই ব্যাপারগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তারপরে প্রথমে একটু বলি যে বাইরে যেতে ভয় এটাকে কিন্তু ইংরেজিতে অ্যাগোরাফোবিয়া বলা হয়, অনেকে এটি যে জানেন। এই অ্যাগোরাফোবিয়া হচ্ছে এটা যে ব্যক্তি জনসম্মুখে বা খোলা কোনো জায়গায় বা পরিবেশে যেতে ভয় পায় এবং তাদের ওই জায়গাগুলো কঠিন মনে হয় নিরাপত্তাহীনতায় ভুগছি অথবা অনেক বেশি উদ্বিগ্নতা তাদের ভিতরে কাজ করে এবং এটি তাদের দৈনন্দিন জীবনের যে একটা প্রভাব সেটা কিন্তু অনেক বেশি থাকে। এখন আসেন যে এর কারণগুলো কি। প্রথমেই যেটা বলা হয় যে প্যানিক অ্যাটাকের কথা বা প্যানিক ডিসঅর্ডার, আপনারা অনেকেই জানেন প্যানিক ডিসঅর্ডার হচ্ছে তার ভিতরে একটা অহেতুক ভয় থাকে এবং সে আতঙ্কগ্রস্ত থাকে এবং বিভিন্ন রকম অস্বস্তি এবং যে তার ভিতরে যে আশঙ্কা সেটি থেকে সে বের হতে পারে না এবং একটা সময় কি হয় যে তার প্যানিক আক্রমণ হব আমি, এই যে একটা ভয় তাদের ভিতরে কাজ করে এবং দেখা যায় এটাই আস্তে আস্তে তার বাইরে যাওয়া, মানুষের সাথে মেশা এটি আস্তে আস্তে কমিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে ট্রমেটিক এক্সপিরিয়েন্সের কথা বলা হয় অর্থাৎ ক্রাইসিস। দেখেন বাংলাদেশে খুব বড় একটা ক্রাইসিস হলো আপনারা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন হসপিটালে এই ধরনের যারা এফেক্টেড তাদেরকে দেখার। যেমন হচ্ছে যে তারা অনেকে ভয় পায়, অনেকে তাদের আইডেন্টিটি লুকিয়ে ফেলে, অনেকে কিনা বলে যে আমি স্টুডেন্ট না, আবার অনেকে বলে যে আমি কোনো পুলিশের চাকরি করি না, আমি কোনো সামরিক বাহিনীর চাকরি করি না। তারা কিন্তু অনবরত কথাগুলো বলে। এই যে বিষয়গুলো তারা বলে তারা কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গিয়েছে এবং এটা তাদের ভিতরে ভয় এবং এই ভয়টা একটা সময় ক্রাইসিস ছিল এবং সেই ক্রাইসিস থেকে কিন্তু তারা এখনও মুক্তি পায়নি। যদি অনেক দিন ধরে এভাবে থাকে, যদি প্রপার ট্রিটমেন্ট না হয় তো এটাকে ট্রমা হবে এবং এই ট্রমা বা মানসিক আঘাতটি যদি আরও বেশি দিন থাকে এটা তার লাইফে একটা এক্সিস্ট হয়ে যাবে, যেটাকে পিটিএসডি বলা হয় অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। অর্থাৎ তার হয়তো বা এটা সারা জীবন তার বহন করে যেতে হবে একটা ভয়, কারোর সাথে কথা না বলা, কম মেশা, এই জিনিসগুলো। তারপর দেখা যায় যে অনেকের ভিতরে সোশ্যাল ফোবিয়া থাকে। এখন সোশ্যাল ফোবিয়া মানে সামাজিক ভীতি, সমাজের কোনো একটা বিষয় নিয়ে বিভিন্ন রকমের ভয় পায়, জনসম্মুখে গেলে ভয় পায়, মনে করে অন্যরা হয়তো বা তাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা শোনাবে বা তাকে নিয়ে বাজে বাজে কথা বলবে, এই চিন্তাগুলো কিন্তু তাদের ভিতরে থাকে। অনেক সময় মনে হয় আমি বাইরে গিয়ে মানুষের সাথে কথা বলতে পারবো না। জনসম্মুখে গিয়ে তাদের কি হয় যে বিভিন্ন রকমের শারীরিক সিমটমও হয়, অনেকে বুক ধরপড় করে, মাথা ঘেমে যায়, অনেকে বলে যে মাথা ব্যথা করে, অনেকে হাত পা কাঁপে বা অনেক ক্ষেত্রে যে এই যে হার্টবিট এটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এখন এছাড়াও দেখা যায় অনেকের ভিতরে ডিপ্রেশন বা বিষণ্ণতা, আপনারা জানেন বিষণ্ণতার লক্ষণগুলো। তার ভিতরে একটি যে লক্ষণ আছে কারোর সাথে মেশে না, একা একা থাকে, ঘরের কোণে থাকে, বিভিন্ন রকমের যে চিন্তা সেটা ফ্ল্যাশব্যাক হয় অতীতের চিন্তাগুলো এবং একটা সময় হয়তো বা নিজেকে তিনি ভালোভাবে দেখেন না, খারাপভাবে দেখেন, আশেপাশের লোকগুলোকে খারাপভাবে দেখেন এবং পৃথিবীকেও খারাপভাবে দেখেন এবং এটি কি হয় তাদের একটা এই পৃথিবীর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দেয়। তখনও কিন্তু তারা ঘরের ভিতরে থাকতে চায়, বাইরে যেতে চায় না, বাইরের মানুষের সাথে মিশতে চায় না এবং একটা সময় তাকে সোশ্যালি আইসোলেটেড করে ফেলে, একদম মানুষের সাথে মেশা থেকে তাদেরকে ধরে রাখে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ভিতরে বিভিন্ন রকমের উদ্বিগ্নতা বা নেতিবাচক চিন্তা ভর করে। এখন এই উদ্বিগ্নতার ক্ষেত্রে কি হয় অনেক সময় কেবলমাত্র যে মানসিক চাপের কারণে হয়, আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিসঅর্ডার আছে আপনারা জানেন, যেমন ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে
তাদের নেতিবাচক চিন্তাগুলো সবসময় মাথায় থাকে, তাদের অযৌক্তিক চিন্তা, অবাস্তব চিন্তা, এই চিন্তাগুলো কিন্তু তাদের কাজ করে। সো এই ক্ষেত্রেও কিন্তু তাদের এই যে অ্যাগোরাফোবিয়ার যে কারণগুলো হতে পারে। এখন আসেন যে সাইকোথেরাপির যে পার্টটি, সেটিকে আমি নিয়ে একটু কথা বলি। সাইকোথেরাপির ক্ষেত্রে আমরা যেটা করি যে প্রফেশনাল যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট রয়েছে তারা বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক ব্যবহার করে, যেমন সিবিটি একটা অন্যতম টেকনিক, সেখানেও বিভিন্ন রকমের থেরাপি রয়েছে। সিবিটির ক্ষেত্রে যাদের ভিতরে বাইরে যেতে ভয় হয় সেক্ষেত্রে ইআরপি থেরাপি ব্যবহার করা হয়, অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। অর্থাৎ আপনি যখন এক্সপোজ করবেন নিজেকে, বাইরে যাবেন, তখন দেখবেন যে বিভিন্ন রকমের রেসপন্স হবে। সেই রেসপন্সগুলো হয়তো আপনার মানসিক টেনশন হতে পারে বা মানসিক চাপ হতে পারে, অথবা নিজের ভিতরে একটা হতাশা বোধ হতে পারে। সাথে সাথে এই ভিতরে দেখবেন যে আপনার শারীরিক কিছু সিমটমও বা লক্ষণও হয়। ওই যে লক্ষণগুলোর কথা বললাম, মাথা ব্যথা করা, হাত পা কাঁপা, ঘাম হওয়া, অনেক সময় দেখা যায় যে শরীর একদম শক্ত হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারে না, এই বিষয়গুলো কিন্তু অনেকের ভিতরে কাজ করে। তো এখানে যেটা বলা হয় যে গ্রাজুয়ালি আপনি অল্প অল্প করে যে বিষয়গুলো, যে বাইরে যেতে ভয় পান, অল্প অল্প করে যাবেন, যেটা আমার অন্যান্য ভিডিওতে দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু খুব সবচেয়ে বড় একটা থেরাপিউটিক প্রসেস, যেটাকে ইআরপি থেরাপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন বলা হয়। সো এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং আমি আরেকটি প্র্যাকটিসের কথা বলবো, যেটা আমাদের এই যে কাউন্সেলিং বা আমাদের ব্রেনের যে কোনো রকমের মানসিক সমস্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ, সেটা হলো আপনার চিন্তা, অনুভূতি, আচরণকে আইডেন্টিফাই করার চেষ্টা করা। আপনি এই যে ইআরপি থেরাপির কথা বললাম, সাথে সাথে এই যে একটা খাতা কলম নেবেন, সবসময় দেখবেন যে আপনার চিন্তা কী, অনুভূতি কী, আচরণ কী, সেগুলো লিখে ফেলবেন। এখন মনে রাখেন যে আপনারা যদি কেউ এরকম হয় লেখাপড়া করতে পারেন, তাদের জন্য এটা কিন্তু সহজ হবে। আর যারা হচ্ছে যে আমি লেখাপড়ার কথা বললাম এই কারণ তারা ইন্টারনেটে সার্চ দিয়েও যদি লেখে যে চিন্তা কী আসবে, অনুভূতি কী আসবে, আচরণ কী আসবে, তখন কিন্তু তারা খুব সহজে এটি শিখতে পারবে। কিন্তু অনেকে কিন্তু এই সার্চ দেওয়া বা এটা খুঁজে বের করা তাদের সাথে সম্ভব হয় না। তখন তারা কি করবে? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যেটি করবেন যে আপনি চিন্তা কী করছেন, মনে করেন এই যে আপনি ভিডিওটা দেখছেন, আপনার মাথায় কিন্তু একটা চিন্তা আছে। হয়তো বা এমন হতে পারে যে ভিডিওটা দেখে আমার এই যে ভয়টা আমি কাটিয়ে উঠবো, এটা আপনার চিন্তা। হয়তো বা কনফিউশন কাজ করতে পারে, দ্বিধাদ্বন্দ্ব, ভিডিওটা দেখি কি আমি আসলে ভালো হয়ে যাব, এই যে কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, এটা কিন্তু আপনার অনুভূতি। বা আপনি মনে করলেন যে ভিডিওটা দেখে আমি ভালো কিছু পাচ্ছি, আমি হ্যাপি, আমি খুশি, আমার শান্তি লাগছে, এই যে শান্তি, খুশি, এগুলো কিন্তু আপনার অনুভূতি। তখন আপনি কি করবেন? আপনি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে বিষয়টি, এটি কি? এটা কিন্তু আমাদের আচরণ। তাহলে চিন্তা, অনুভূতি, আচরণকে আইডেন্টিফাই করবেন, যদি পারেন লিখে ফেলবেন প্রতিদিন। যে যখনই আপনার ভয় হয়, যে আপনি হয়তো বা বাইরে যেতে চাচ্ছেন, হঠাৎ করে চিন্তা হলো যে আমাকে বাইরে গেলেই তো কারোর সাথে দেখা হবে, ওই লোকটার সাথে, তো তখন তো এই প্রশ্নটা করবে, তখন আমি কি করব? সো এই চিন্তাটা লিখবেন, এবং ওই সময়টা আপনার কি হয়, আমি বাইরে যাবই না, এটা আচরণ। কারণ হলো ওই লোকটা যদি এটা জিজ্ঞেস করে, তখন আমার ভিতরে কষ্ট লাগবে, আমার ভিতরে রাগ লাগবে। সো এটাকে এভাবে লেখেন। আপনি যদি একটানা 2 সপ্তাহ লিখতে পারেন, তাহলে দেখবেন যে এই যে বাইরে যাওয়ার যে ভয় বা অ্যাগোরাফোবিয়া, সেই জায়গাটা, এটা প্র্যাকটিসটা করার আগে আপনি কেমন ছিলেন এবং প্র্যাকটিস করার পর কেমন ছিলেন বুঝতে পারবেন। তারপর যেটা আসে মেডিকেশন, যদি খুব বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই মেডিকেশনের দরকার হবে। কারণ এটা যদি আপনার রোগটি অনেক দিন ধরে থাকে, অনেক বছর ধরে, এবং যেটা হলো যে আপনার ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজগুলো আপনি ঠিকমতো করতে পারছেন না, অন্যের সাথে সম্পর্কটা বজায় রাখতে পারছেন না, নিজেও মানসিকভাবে আস্তে আস্তে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন, তখন অবশ্যই মেডিকেশন দরকার হবে। সেক্ষেত্রে আপনি যদি থাকেন, যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন, অথবা ঢাকার বাইরে যেখানেই থাকেন না কেন, যারা প্রফেশনাল, যারা হচ্ছে যে মানে বিভিন্ন সরকারি যে হসপিটালগুলো আছে, যারা যেখানে প্র্যাকটিস করে সাইকিয়াট্রিস্টরা, সেখানে গিয়ে আপনার ওষুধের চিকিৎসা নিতে পারেন। তবে মনে রাখবেন, ওষুধের চিকিৎসা নিলেও কখনোই মনে করবেন না যে আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবে না। আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়া দরকার হবে। তবে হয়তোবা এমন হতে পারে, যদি এটা এপিসোডিক হয়, তাহলে হয়তোবা 100 জনের ভিতরে আমার রিসার্চ বা আমার অনুমান, সেটা হলো 10% হয়তোবা মেডিকেশনে ভালো হবে, কিন্তু 90%-এর ক্ষেত্রেই কাউন্সেলিংয়ে যাওয়া দরকার আছে। সো এটা আপনি করবেন। যেমন আমার ক্ষেত্রে আমি যেটা হয়েছে, যে অনেকে হয়তোবা 1-2টা সিমটম নিয়ে আসছে, এবং সেক্ষেত্রে 5টা বা 6টা সেশনের ভিতরেই কিন্তু তাদের ইনসাইটটা করেছে এবং মনে করেছে যে আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছি। এখন
কিছু কিছু টেকনিকের কথা কিন্তু আমি বারবার বলি, সো এটা খুব অল্পতে বলবো যে রিল্যাক্সেশনের যে টেকনিকগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, এবং যা কিছুই হোক না কেন বর্তমানে থাকার যে প্র্যাকটিসটা, আপনি বর্তমানে ভিডিওটি দেখছেন, অন্য কোনো চিন্তা যদি আসে, চিন্তাগুলো এখন করা যাবে না, চিন্তাগুলো ভিডিওটা দেখব তারপরে করব। আমার মনের ভিতরে যে এই চিন্তাটা আসবে তখন ওই চিন্তাকে আমি বলে দিব যে এখন চিন্তা এসেও লাভ নাই, আমি ভিডিওটা দেখছি তারপরে করব। তাহলে কি হলো, আপনি কিন্তু বর্তমানে থাকছেন। আবার যখন খাওয়া দাওয়া করবেন, ওই খাওয়া দাওয়ার উপরে মনোযোগ দিবেন। আপনি ভাত খাচ্ছেন, ভাতের কালারটা দেখতে পারেন, তরকারির কালারটা দেখতে পারেন। আপনি মুখে দিচ্ছেন তখন এটা স্বাদ কীরকম সেটা আপনি অনুভব করতে পারেন। আপনি যখন চাবাচ্ছেন তখন আপনার কানে ওই শব্দটা কেমন লাগছে। হ্যাঁ, সো এইভাবে আপনি সবসময় বর্তমানে থাকবেন। যখন যে কাজটি করবেন চেষ্টা করবেন বর্তমানে থাকার প্র্যাকটিসটা। মনে রাখবেন যে কোনো একটি অভ্যাস আমাদের কিন্তু হঠাৎ করে তৈরি হয় না, আমাদের প্র্যাকটিস করতে হয় আস্তে আস্তে, কিন্তু এগুলো আমরা জানি। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাকে যে এক্সপোজার থেরাপির কথা বললাম বা সিবিটির যে থেরাপির কথা বললাম, এটা আপনার বাসাতে চেষ্টা করবেন, দেখবেন হয়তো বা তার মাধ্যমে হয়তো বা আপনার অন্য কোনো যে চিকিৎসা পদ্ধতি সেটা নেওয়া লাগবে না। খুব বেশি প্রবলেম হলে আমি বলবো আপনারা প্রফেশনাল সাহায্যটা নিতে পারেন। আপনারা এখানে যদি আসেন, অনেকের ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে এখানে খুব বেশি খরচ হয় ব্যাপারটা এরকম না। আপনারা যদি ওষুধ খান, আপনার প্রবলেমটা যদি ইনিশিয়াল পর্যায়ে থাকে, তাহলে খুব অল্পের ভিতরেই এটা থেকে বের হয়ে আসা সম্ভব। আপনি যদি এরকম হয় যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবে, সেক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে আপনার ওই যে বললাম যে হয়তো বা 2 মাস বা 3 মাস যদি আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেন, ওষুধটা নেন, তাহলে দেখবেন ভালো হয়ে যাবেন। এবং অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনার কোনো ওষুধেরই দরকার হবে না, আপনার শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটা সিবিটি বেসড, সেটা যদি করানো হয় আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। সো এই বিষয়গুলোই খুবই ইম্পর্টেন্ট। হয়তো বা আপনাদের মনে হতে পারে যে একই বিষয় বারবার আসতেছে, আসলে বিষয়গুলো একই হলেও আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অন্য কোনো ভিডিও দেওয়া দরকার হবে না, একটা ভিডিওতেই পর্যাপ্ত ইনফরমেশন দেওয়া আছে। এবং আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন, অন্য কোনো ভিডিও দেখেন, তাহলেই দেখবেন যে এর বাইরে অন্য কোনো বিষয় নেই, যদি থাকেও সেটা সরাসরি এই যে বাইরে যেতে ভয় বা অ্যাগোরাফোবিয়ার বেসড না, হয়তোবা তারা অ্যাংজাইটির কথা বলবে, কারণ অ্যাগোরাফোবিয়া যাদের থাকে তাদের ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কিন্তু বেশি থাকে, সুতরাং তারা সব কিছু মিলিয়ে তারপর বলে। কিন্তু আমি স্পেসিফিকভাবে যারা অ্যাগোরাফোবিয়া ভুগছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা। সুতরাং আপনারা এটা দেখবেন। আর অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আমার ভিতরে একটা স্ট্রেংথ কাজ করে যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি গর্ব ফিল করি, নিজের ভিতর প্রাউড ফিল করি যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন। সো অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে কনস্ট্রাকটিভ যে ফিডব্যাক সেটা আমি অবশ্যই চাবো, কারণ আপনাদের যে চাহিদা থাকবে বা যেইগুলো আপনাদের দরকার সেগুলো কিন্তু আমার ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক সময় আমি বুঝতে পারি না যে কোন রিলেটেড ভিডিও দেবো। অলরেডি আমার এই চ্যানেলে প্রায় 1000-এর কাছাকাছি কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যদি আমাকে বলেন যে এই বিষয়ে দরকার ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য সহজ হয়। কিন্তু আমি কিন্তু অনেক সময় টপিক পাই না, আমার কাছে যারা আসে তাদের সাথে কথা বললে অনেক সময় কিছু কিছু ক্লু পাই, কিছু কিছু বিষয় পাই, যেটা হলো মানে যারা এই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন তাদেরকে জানানোর দরকার বা জানার দরকার। তো ওটাকে বেস করেই কিন্তু আমি এই যে ভিডিওগুলো তৈরি করি। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, ধন্যবাদ। আমার খুব বেশি ইন্সপিরেশন লাগে, আমি আশাবাদী যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই উপকৃত হবেন। যদি না হন আমাকে বলবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।